25 বছর ছিল, ওনাদের লোক এই রাস্তার মধ্যে নারী সমিতির নামে সেখানে মিছিল করেছে, কিন্তু আজকের দিনে নারীরা সম্মান পেয়েছে আমাদের বর্তমান সরকার আসার পর। এই নেশা তৎকালীন সময় সিপিএমই শিখিয়েছে মানুষকে। আমি যদি বলি কিরকম, এই রাজ্যের মধ্যে যে গাঁজা চাষ করা হতো, সেই গাঁজা থেকে ধীরে ধীরে নেশায় আসক্ত হয়েছে। সেখান থেকে রিকভারি করতে আমাদের প্রচন্ড পরিমাণে অ্যাওয়ারনেস করতে হচ্ছে, মানুষকে বোঝাতে হচ্ছে। বিভিন্ন এলাকার মধ্যে আমরা স্কুলের মধ্যেও যাচ্ছি, জয়ী হয়েও থাকেন, কিন্তু উনি যখন বিধানসভাতে যান, এই যে সোনামুড়ার উন্নয়ন নিয়ে একটি কথা উনি বলেন। 30 জন একটা গ্রামে গিয়ে 30টা পরিবারকে দিয়েছে, কিন্তু তার বিনিময়ে 300 ছবি বিভিন্ন অ্যাঙ্গেলে দাঁড় করিয়ে সেখানে ছবি উঠিয়েছেন এবং সেটা প্রচার করে তারা রাজনীতি করে। এলাকা থেকে হঠাৎ করে জলটা বেড়েছে, কিন্তু আমরা মানুষকে কিন্তু নিজের সহ ভোটের মধ্যে থেকে মানুষকে রেস্কিউ করেছি। আমরা এটুকু একদম দায়িত্ব নিয়ে বলতে পারি, সেটা বলতে পারবে না সিপিএম, কারণ ওনারা বিভাজনের রাজনীতি করে, মিথ্যা অপপ্রচার, ওনারা মানুষ ছিল না, তাদের কাছে কোথাও কোনো এই ধরনের কোনো প্রমাণ নেই। নমস্কার, আপনারা দেখছেন ত্রিপুরা টিভি। ত্রিপুরা টিভির বিশেষ অনুষ্ঠান লোককথা। আজ আমরা যেখানটায় রয়েছি, যে ব্যক্তিত্বের পাশে আমরা রয়েছি, জানবো জানা অজানা তথ্য। তিনি মোহনবুগ আরডি ব্লকের ভাইস চেয়ারম্যান জিতেন্দ্র দাস। প্রথমে জিতেন বাবু, আপনাকে ত্রিপুরা টিভির পর্দায় স্বাগত জানাচ্ছি। ত্রিপুরা টিভির বিশেষ টক শো লোককথা, যেখানে উঠে আসে সমাজ, সংস্কৃতি ও সমসাময়িক প্রসঙ্গের নানা দিক। প্রতি রবিবার রাত 8টায় চোখ রাখুন ত্রিপুরা টিভির পর্দায়। নমস্কার, ত্রিপুরা টিভির নিউজ চ্যানেল তথা এই লোককথায় যারা দর্শক রয়েছেন, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। একেবারেই যদি রাজ্য রাজনীতি থেকে শুরু করে বা আপনার ব্লক এলাকার প্রেক্ষাপট নিয়ে জানতে চাই, প্রথমে জানতে চাইবো ব্যক্তিগতভাবে হলেও রাজ্য রাজনীতিতে বর্তমান সময়ে একটা বিচ্ছিন্নতা প্রভাব পরিলক্ষিত করি আমরা। তো সেই ক্ষেত্রে রাজ্য রাজনীতির দোরগোড়ায় দাঁড়িয়ে গ্রাউন্ড লেভেলে সেই বিষয়টা কোথাও কি প্রভাব পড়ছে কিনা? দেখুন, বর্তমান যে ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরা রাজ্যে চলছে, সবকা সাথ সবকা বিকাশের সরকার, এটা মোহনবুগ ব্লক আমাদের সোনামুড়া সাব ডিভিশনের আওতায়। আমি ব্যক্তিগতভাবে আমি পঞ্চায়েত সমিতির 2019 থেকে পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যানের দায়িত্ব রয়েছি, এবং কেন্দ্র তথা রাজ্য সরকারের যে সিদ্ধান্ত রয়েছে, সমস্ত কেন্দ্রীয় প্রকল্প তথা রাজ্য প্রকল্প এবং আমাদের পঞ্চায়েত সমিতি থেকে যে ধরনের বিভিন্ন স্কিম, সেগুলো পঞ্চায়েত লেভেলে পৌঁছানো, এটাই আমাদের মূল কাজ, এবং এইভাবেই আমরা এগিয়ে কাজ করছি। সেক্ষেত্রে মহিলাদের সশক্তিকরণ বলুন বা মহিলাদের উন্নয়নের সাথে কি কি প্রকল্প নিচ্ছেন বর্তমান সময়ে? আমাদের মোহনবুগ ব্লক বরাবরই মহিলা সশক্তিকরণ এবং মহিলাদের যে আত্মনির্ভর ত্রিপুরা তথা স্বনির্ভর, আমাদের মহিলা এসএসজি দ্বারা দিদিদেরকে লাখপতি থেকে শুরু করে আমাদের গত কিছুদিন হয়েছে আমরা সারা রাজ্যের মধ্যে 58টা ব্লকের মধ্যে আমরা প্রথম স্থান অধিকার করেছি। সেটা 5-7 দিন হয়েছে। এর মধ্যে উদ্যমে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, উনি আমাদের যে টিম রয়েছে মোহনবুগের, সেই টিমকে পুরস্কৃত করেছেন, সম্মানিত করেছেন। আমাদের কাজ চলছে, এবং যে এসএসজি গ্রুপ, যেখানে আগে বিগত দিনে, যেটা বিগত সরকারের সময় আমরা লক্ষ্য করতাম, একটা পঞ্চায়েতের মধ্যে মানে খুব বড় জোর 5 থেকে 7খানা বা 10খানা এসএসজি ছিল। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে, এবং ওটাও তাদের সিলেক্টেড লোক ছিল, যারা তৎকালীন সময় মানে পার্টির সঙ্গে তাদের কমিউনিস্টের যে পরিবার, তাদের ঘর থেকে সেখানে এসএসজির মধ্যে স্থান পেত। কিন্তু বর্তমানে আমাদের সরকার তথা রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের যে চিন্তাধারা, আমরা প্রত্যেকটা পরিবারে যাতে এসএসজি গ্রুপের মহিলাদেরকে আনার চেষ্টা করেছি। প্রায় আমরা 90%-এর উপরে আমাদের এসএসজিতে আমরা সেখানে এক একটা পঞ্চায়েতের মধ্যে ধরুন 50টা এসএসজি রয়েছে, তারও বেশিও রয়েছে কোথাও কোথাও, মানে আমরা চেষ্টা করছি। এবং তার ওদের 10 জনের যে এসএসজি গ্রুপ হয়, 10 জন বা 12 জন মহিলা দিয়ে, তাদের মধ্যে আমরা আমাদের যিনি প্রধানমন্ত্রী রয়েছেন, প্রথম ধরুন 1.5 লাখ টাকা লোন দেওয়া হয়, পরবর্তী ডোজে 3 লাখ টাকা লোন প্রদান করা হয়, তারপর 5 লক্ষ টাকা পর্যন্ত লোন বর্তমানে প্রদান করা হচ্ছে, থার্ড ডোজ। কিন্তু আমরা লক্ষ্য করছি যে এই যে টাকাগুলো দেওয়া হচ্ছে, এটা সম্পূর্ণ
আপনার আধার কার্ড এবং ভোটার আই কার্ডের মাধ্যমেই প্রদান করা হচ্ছে। তার যে গ্যারান্টার সেটা প্রধানমন্ত্রী মোদীজি রয়েছে। তো ধারাবাহিকভাবে আমাদের বিভিন্ন পঞ্চায়েতের মধ্যে ব্লক এলাকার আপনি আনারসের জেলি ধরুন, জ্যাম ধরুন, তারপরে আমাদের বেল থেকে বেলের জ্যাম জেলি এগুলা তৈরি করা হচ্ছে। এবং আরেকটা নতুন আমরা ইতিমধ্যেই আমাদের একটা নতুন এসএসজি দ্বারা আমরা একটা প্রজেক্ট লঞ্চ করেছি, সেটা আমাদের ত্রিপুরার যে প্রথম, যেটা আপনারা লক্ষ্য করবেন যে কচুরি ফানা রয়েছে, যেটা আমাদের নিম্নমহলের মধ্যে প্রচুর পরিমাণে পাওয়া যায়, যেগুলো আমরা পরিষ্কার করতে হয়। অর্থাৎ এগুলা আমাদের ফেলে দেওয়া জিনিস, বা আমরা অনেক সময় জলে এগুলা ছেড়ে দেওয়া হয়, কিন্তু এই কচুরি ফানা দিয়ে আমাদের মানে এসএসজির দিদিরা বিভিন্ন প্রোডাক্ট, যেখানে ফাইল কাভার থেকে শুরু করে আমার টি টেবিল থেকে শুরু করে বিভিন্ন আসবাবপত্র এগুলা তৈরি হচ্ছে, মানে স্টেশনারি পর্যন্ত তৈরি হচ্ছে। আপনার ব্লক এলাকায় পানীয় জল, বিদ্যুৎ এই সমস্ত সমস্যার নিরসনে কতটা দ্রুত পদক্ষেপ নেন আপনারা? দেখুন, আমি যখন আমাদের যখন ভারতীয় জনতা পার্টি সরকার ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে, আমি যখন প্রথম 2019-এ শপথ গ্রহণ করি, তখন আমাদের মোহনবুক ব্লক এলাকার মধ্যে 13টি জিপিবিসি রয়েছে। তার মধ্যে আমরা তখনকার সময় জলের মাত্র 5টা সোর্স ছিল, অর্থাৎ 5খান থেকে সেখানে জল সরবরাহ করতো মানুষ সারা মানে ব্লক এলাকার মধ্যে। আজকের দিনে প্রায় এটা মানে 50-এর কাছাকাছি দাঁড়িয়েছে, কারণ আমাদের হারঘর জল হারঘর নল সেই ইয়োকে সাহায্য মানে করে, যেটাকে জলের মাধ্যমে প্রত্যেকটা পরিবারে জল পৌঁছানোর জন্য আমাদের সরকার কাজ করছে। যদি আমরা একটু অন্য প্রসঙ্গে ফিরি, রাজনৈতিক প্রসঙ্গে, আপনি দীর্ঘদিন সোনামুড়ার একটা ভালো দায়িত্বে ছিলেন, তো সেই প্রসঙ্গে যদি ফিরি, সোনামুড়ার বর্তমান অবস্থান আপনাদের শাসক দলের কেমন রয়েছে? শাসক দল, আমরা দেখুন, রাজনীতি, আমাদের ভারতীয় জনতা পার্টির যে রাজনীতি সেটা হচ্ছে সেবাহী সংগঠন। আমাদের সংগঠনের মূল উদ্দেশ্যটাই হচ্ছে সেবা করা, মানুষের পাশে থাকা, এবং মানুষকে নিয়ে রাজনীতি নয়, মানুষকে কিভাবে সংস্থানের ব্যবস্থা করা যেতে পারে এবং মানুষ কিভাবে আগামী দিনে হেলদি থাকবে, এবং সুষ্ঠু প্রশাসন থেকে শুরু করে সমস্ত কিছু, জল, পানীয় জল, বিদ্যুৎ সরবরাহ থেকে শুরু করে এই যে বিষয়গুলো, এগুলো নিয়ে আমাদের প্রত্যেকটা সময় রাজনীতি ভাবে আমাদের মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে কিভাবে পরিষেবা দেওয়া যেতে পারে, সেই বিষয়ে আমাদের যারা কর্মী রয়েছে, আমাদের কনিষ্ঠ যারা কর্মী রয়েছে, কার্যকর্তারা প্রতিনিয়ত কাজ করছে। সেই জায়গায় দাঁড়িয়ে বামেদের একটা শক্ত ঘাঁটি বলা যেতে পারে এই সিপাহীজলা ডিস্ট্রিক্টের মধ্যে সোনামুড়া, সেখান থেকে দাঁড়িয়ে বর্তমান যিনি বিধানসভার দায়িত্বে রয়েছেন শ্যামল চক্রবর্তী বামেদের, তো তাদের সঙ্গে কোলাবোরেশনে কাজ করতে কতটা অসুবিধা হয় আপনাদের, বা করেন কিনা আপনারা? দেখুন, সিপিএম বরাবরই ওনারা অপপ্রচার তথা বিভাজনের রাজনীতি তারা করেন। সেটা আমরা লক্ষ্য করছি যখন এই ত্রিপুরা রাজ্যে যখন সিপিএম এর গভর্নমেন্ট ছিল তৎকালীন সময় মানিক সরকারের নেতৃত্বে, তখন আমাদের এই সোনামুড়া এলাকার মানুষকে ওনারা বিভ্রান্তি করেছিল যে ভারতীয় জনতা পার্টি সরকার যদি আসে, একটা শ্রেণীর মানুষকে বলেছে যে ওরা থাকতে পারবে না, বা ওনাদের বিভিন্ন বাধা নিষেধ আসবে। কিন্তু বর্তমানে আপনারা লক্ষ্য করছেন সারা রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে এখানে দুবার, যদিও সিপিএম এখানে অর্থাৎ শ্যামল চক্রবর্তী যদি জয়ী হয়েও থাকেন, কিন্তু উনি যখন বিধানসভাতে যান, এই যে সোনামুড়ার উন্নয়ন নিয়ে একটি কথাও উনি বলেন না। ওনার পার্টি থেকে যে ডিসিশন দেওয়া হয় যে উনি বিধানসভাতে যান, ওনার মর্জি মাফিক, অর্থাৎ পার্টির ওনাদের গাইডলাইন দেওয়া হয় যে ওয়াকআউট করে ওনারা বেরিয়ে যান। কিন্তু সোনামুড়ার যে প্রকৃত রাস্তাঘাট বা বিভিন্ন জল নিয়ে আমি কোনোদিনও, বা আপনারাও কোনোদিনও এই রাজ্যের আমাদের এই সোনামুড়ার লোক কোনোদিনও দেখতে পাননি যে এটা করতে হবে, উনি তুলে ধরেছেন। উনার পার্টি যে ডিসিশন দিবে সেই ডিসিশন মোতাবেক চলে। কিন্তু আমাদের এত বড় এই যে গত কিছুদিন হয়েছে, আপনারা জানেন ইতিমধ্যে এই যে এত বড় বন্যা, আমাদের এই মোহনবুক ব্লক এলাকা সবচেয়ে বড় এফেক্ট হয়েছে আমাদের সোনামুড়া সাব ডিভিশন। কিন্তু এই গোমতী নদীর যখন বন্যা হয়েছে, আমরা তৎকালীন সময় লক্ষ্য করতাম যে সিপিএম অন্য রাজ্যের মধ্যে কোথাও যদি বিপর্যয় দেখা যেত, যে সেই বিপর্যয়ের মধ্যে আমাদের এই রাজ্যের মানুষ সেখানে বিভিন্নভাবে সিপিএম এর পতাকার মধ্যে মানুষ, বা এই যে বাক্স বলুন, ওদের বাক্সে আমাদের রাজ্যের মানুষ সাহায্যের হাত বাড়িয়ে মানুষের কাছ থেকে পয়সা কালেকশন করেছে। কিন্তু আমাদের যখন ত্রিপুরাতে যখন এই প্রাকৃতিক দুর্যোগ চলছিল, আমাদের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা তখন আমাদের মুখ্যমন্ত্রীকে সেখানে সাহায্য করেছেন। মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের
30 জন একটা গ্রামে গিয়ে 30টা পরিবারকে দিয়েছে, কিন্তু তার বিনিময়ে 300 ছবি বিভিন্ন অ্যাঙ্গেলে দাঁড় করিয়ে সেখানে ছবি উঠিয়েছেন এবং সেটা প্রচার করে তারা রাজনীতি করে। তারা মানুষের পাশে থাকে না। মানুষের এই যে আমরা চেষ্টা করি বরাবরই মানুষের সুখে দুঃখে পাশে থাকার জন্য, কারণ আমাদের দল সেটা যে নীতি কথা বলে সেটা হচ্ছে সেবাহী সংগঠন। মানুষের পাশে থাকতে হবে, মানুষের পাশে থেকে কাজ করতে হবে, এটাই। আর সিপিএম যে ধরনের, তাদের কাছে বর্তমানে কোনো ইস্যু নেই, এবং তারা বর্তমানে যেভাবে ওনারা কাজ করছেন তাদের কাছে ইতিহাস ছাড়া ইতিহাস বলছে, বা তাদের তখনকার সময় কথা বলছে, নতুন কোনো ইস্যু নেই তাদের কাছে। এই প্রসঙ্গে বন্যা প্রসঙ্গে একটু জানতে চাইবো। সিপিআইএম বা কমিউনিস্টরা বারবারই অভিযোগ করে আপনারা প্রচুর পরিমাণে ফান্ডিং করেছেন, কিন্তু সেগুলো যথাযথভাবে বন্টন করেননি। যারা বন্যা এলাকায় এফেক্টেড হয়েছিল ওরা সরাসরি মঞ্চে এমনটাই অভিযোগ করেন, বারংবার আমরা দেখে থাকি। কি বলবেন? দেখুন, এই যে প্রাকৃতিক এত বড় একটা বিপর্যয় গেছে, একজন মানুষকেও আমরা আপনাদের মাধ্যমেও কোনো সময় দেখতে পাইনি। এই রাজ্যের কোনো মানুষ বলতে পারবে না যে প্রাকৃতিক এত বড় বিপর্যয় হওয়ার প্রায় 2 দশক পর গোমতী নদীতে এত জল তখনকার সময় বেড়েছিল, কিন্তু একজন লোকও বলতে পারবে না যে ওনারা অবমুক্ত ছিল। আমাদের রেড ক্রস সোসাইটি বলুন, এনডিআরএফ এর টিম বলুন, আমরা নিজে সশরীরে, আমার বাড়ি তো জল উঠেছে, কিন্তু সেখান থেকে আমার বাড়ির চিন্তা সেই জায়গাতে করিনি। আমরা কিন্তু বরাবরই মানুষ কিভাবে, কারণ আমরা মনে করি এটা আমাদের পরিবার। ত্রিপুরা রাজ্যের একটা পরিবার, একটা মানুষকেও আমার কাছে অসংখ্য এরকম ডকুমেন্টস ভিডিও সহ রয়েছে। আমরা একটা এলাকা থেকে হঠাৎ করে জলটা বেড়েছে, কিন্তু আমরা মানুষকে কিন্তু নিজে সহ বোটের মধ্যে থেকে মানুষকে রেস্কিউ করেছি। আমরা এটুকু একদম দায়িত্ব নিয়ে বলতে পারি, সেটা বলতে পারবে না সিপিএম, কারণ ওনারা বিভাজনের রাজনীতি করে, মিথ্যা অপপ্রচার, ওনারা মানুষ ছিল না, তাদের কাছে কোথাও কোনো এই ধরনের কোনো প্রমাণ নেই। একটু অন্য প্রসঙ্গে যদি যাই, জানতে চাইবো, সোনামুড়ার বুকে কিছুদিন আগে একটা পিস্তল পাওয়া গিয়েছে, সংবাদ মাধ্যমে আপনারা হয়তো বা খবরটা দেখেছেন কিনা। তো সেই জায়গায় দাঁড়িয়ে সন্ত্রাসের আবহ সৃষ্টি, সেই প্রসঙ্গটা কি বলবেন? নেশায় সাম্রাজ্য ডুবে যাচ্ছে নাকি কোন রকম অভাব অভিযোগের কারণেই সন্ত্রাসের সৃষ্টি হচ্ছে? দেখুন, পিস্তল পাওয়া গেছে, সেটা হচ্ছে রাজ্যে আইনের শাসন চলছে। আর গত কিছুদিন হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন আইন সবার জন্য সমান এবং আইনের গতিতে কাজ করবে, সেখানে কোনো রেহাই নেই। তো এই জায়গাতে কিছু কিছু জায়গাতে যারা বিভিন্ন আমাদের বিরোধী দলের ভূমিকায় আছেন, ওনারা চক্রান্ত করার চেষ্টা করছে। এই যে শান্ত ত্রিপুরাকে অশান্ত করার জন্য তারা ক্রমাগতভাবে প্রতিনিয়ত ওনারা একটা সুশুরি দেওয়ার চেষ্টা করছে, কোথাও কি ঝামেলা বাঁধানো যায়, শান্ত ত্রিপুরাকে অশান্ত করে এখানে কোনো রাজনৈতিক ইস্যু নিয়ে বের করা যায়। তো এটা ত্রিপুরা রাজ্যের মধ্যে আমাদের পুলিশ প্রশাসন এবং আমাদের সরকার সেখানে ভূমিকা নিচ্ছে, এবং কোথাও যদি এই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে সেখানে ব্যবস্থা সঙ্গে সঙ্গে নেওয়া হচ্ছে। আর শিক্ষা প্রসঙ্গে যদি জানতে চাই, আপনার ব্লক এলাকা কিংবা আপনার মহকুমার যে স্কুলগুলি রয়েছে, শিক্ষকের প্রচুর স্বল্পতা রয়েছে। বামেদের ছাত্র সংগঠন বলুন বা বামেরা বলুন, তারা সরাসরি অভিযোগ করছে 10,330 যাওয়ার পরে বিজেপি তেমন ভাবে কোন রকম নিয়োগ নীতি করেননি, যার ফলে এই শিক্ষক স্বল্পতা। কি বলবেন বিষয়টা নিয়ে? এই বিষয়টা যদিও বামেরা অভিযোগ করছে ঠিক, কারণ বামেদের এই অপকর্মের কারণে হয়তোবা আজকে ওনারাই যখন সরকারে ছিল, যারা যোগ্য ছিল তাদেরকে অ্যাভয়েড করেছিল তৎকালীন সময়। অ্যাভয়েড করার কারণটা কি ছিল? অ্যাভয়েড করার কারণটা এটাই ছিল যে ওই পরিবারটা হয়তোবা কোনো বিরোধী দলের ভূমিকায় ছিল। ওই বাম সরকার, বাম জমানার মধ্যে তৎকালীন সময় আমরা লক্ষ্য করেছি যারা ন্যূনতম পড়াশোনা করেছে তাদেরকে চাকরি দেওয়া হয়েছে। তাদের যোগ্যতা কি ছিল? তাদের যোগ্যতা ছিল তৎকালীন সময় যে ওনারা সিপিএম পরিবার, কমিউনিস্ট পরিবারের লোক, তাদেরকে চাকরি দিতে হবে। আমার যে গ্রাম, আমি যে গ্রাম থেকে বিলং করি, সেই গ্রামের মধ্যে 2-3 জন এরকম রয়েছে, আপনারা গেলে বুঝতে পারবেন। ওনাদের জীবন জৈবন শেষ হয়েছে। তৎকালীন সময় মেট্রিক পাস, তৎকালীন সময় বিএ পাস, কিন্তু তাদের কপালে চাকরি জুটেনি। তাদের অপরাধ কি ছিল? তাদের অপরাধ একটাই ছিল, তৎকালীন সময় শাসক দল সিপিএম ওনারা করতো না। কিন্তু ওরা যে চাকরি দিয়েছে 10,330, আপনি বলুন সবাই কি অযোগ্য ছিল?
আর তারা যাদেরকে এই অযৌক্তিক ভাবে যাদেরকে চাকরি দিয়েছিল, যারা কমরেড ছিল, যাদের কমরেড পরিবারের লোক ছিল, তাদেরকে অবৈধভাবে চাকরি দেওয়ার কারণে এই এত বড় আজকে যে জায়গায় দাঁড়িয়ে তারা প্রশ্নটা করছে, আমি তাদেরকে ফিরতি প্রশ্ন করছি যে এটা ওনাদেরই অপকর্মের কারণ। কিন্তু তারপরেও আমাদের বর্তমান সরকার আসার পর এই যে মেধা এবং কোয়ালিটির মাধ্যমে এবং মেরিটের মাধ্যমে এখানে আমাদের বর্তমান সরকার আসার পর যে সে কোন দলের, কোন পরিবারের, কোন জাতির, কোন ধর্মের সেটা নির্ণয় করে না, সেটা নির্ণয় করছে তার নাম্বারের উপর, তার যোগ্যতার উপর। আজকে চাকরি দেওয়া, যতগুলা চাকরি আমাদের সরকার দিয়েছে সেই অনুপাতে প্রত্যেকটা স্কুলের মধ্যে 30:1, অর্থাৎ 30 জনে একজন মাস্টার হলে সেটা গভর্নমেন্ট রেশিও। আমি যেটা আমার ব্লক এলাকা রয়েছে প্রত্যেকটা স্কুলের মধ্যে সাফিসিয়েন্ট, সেখানে সেই 30:1 রেশিওতে আমার শিক্ষক রয়েছে। একেবারে রাজনৈতিক প্রসঙ্গে যদি আবারও ফিরি, পশ্চিমবঙ্গে সিপিআইএম দীর্ঘদিন ক্ষমতায় ছিল, সেখান থেকে যাওয়ার পর এখনো পর্যন্ত আসেননি। ত্রিপুরায় আপনারা সরকার উৎখাত করেছেন বামেদের, তো এখনো পর্যন্ত সামনে 2028 নির্বাচন। তো সেই জায়গায় দাঁড়িয়ে বামেরা 2023 সালে কংগ্রেসের সঙ্গে আতাত করে হলেও ক্ষমতায় আসার একটা চেষ্টা করেছিলেন। তো সেই প্রসঙ্গে কি বলবেন? যারা দীর্ঘদিন ধরে বিরোধী ছিল একে অপরের, তারা ক্ষমতায় আসার জন্য জোট করেছে, সেই জোটকে আপনারা কিভাবে দেখছেন? দেখুন, অ্যাকচুয়ালি ত্রিপুরা রাজ্যের মধ্যে বর্তমান যে পরিস্থিতি রয়েছে, সিপিএম বিভিন্ন নানা কৌশল তারা নিচ্ছে। যেরকম গতকালকে ইন্দিরা গান্ধীর যে মৃত্যুবার্ষিকী আমরা লক্ষ্য করেছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যে সিপিএম এর লোকেই কংগ্রেসের ওই প্রোগ্রামকে সফল করার জন্য কখনো সোনামুড়ার সিপিএম এর লাল ফ্ল্যাগ নিয়ে সেখানে মিছিল করছেন, আবার কখনো লাল পতাকার তল থেকে গিয়ে এই কংগ্রেসের পতাকা তুলে কালকে আবার ওই বিভিন্ন প্রোগ্রাম, তাদের প্রোগ্রামকে সফল করার জন্য তাদেরকেও সেখানে সাপোর্ট করছেন। কিন্তু এই ধরনের নীতি নিয়ে সিপিএম কোথাও ভারতবর্ষ থেকে যেখান থেকে ওনারা হারিয়েছে আজকের দিন পর্যন্ত, সেখানে পার্লামেন্ট থেকে শুরু করে, পার্লামেন্টও একটা সময় তাদের সঙ্গে জোট ছিল, কিন্তু আজকে তারা কোথায়? তারা লুপ্ত হয়ে গেছে। ওনাদের এই যে বর্তমান যে পরিস্থিতি রয়েছে, ডিজিটাল, আমাদের মোদিজি বলছে যে ডিজিটাল ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া, স্কিল ইন্ডিয়া, এগুলা সিপিএম বিশ্বাসী না, এবং ট্রান্সপারেন্সি এগুলো সিপিএম ওরা বুঝে না। তাদের বক্তব্য হচ্ছে লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, কিন্তু তার পরিণতিটা কি হবে সেটা পরবর্তী সময়ে ওনারা বোঝে। বলে আমি এই কথাটা কেন বললাম? এই কথাটা এই কারণে বলছি, কারণ সিপিএম সরকার যখন ছিল ত্রিপুরা রাজ্যের মধ্যে টানা 25 বছর, তখন ওনারা বলছিল যে মোবাইল ব্যবহার করা যাবে না, মোবাইল ব্যবহার করলে, টাচ ডিজিটাল সিস্টেম ব্যবহার করলে বিভিন্ন বাধা, যে মোবাইল ত্রিপুরা রাজ্যে ব্যবহার করা যাবে না, ত্রিপুরা রাজ্যে ডজার দিয়ে কাজ করানো যাবে না, সেখানে শ্রমিকের সংখ্যা কমে যাবে, শ্রমিক কমে যাবে। ডজারের বিরোধিতা করেছে একটা সময়। তারা ব্যাংকের মধ্যে যখন কম্পিউটার সেট আপ করা হয়েছিল, আমার স্পষ্ট মনে আছে, আমি সোনামুড়াতে একটা মিছিলের মধ্যে বক্তব্য রাখছিলাম যে ওনারা যে কম্পিউটার যদি ব্যাংকের মধ্যে চলে আসে তাহলে লোক ছাঁটাই করা হবে। আজকের দিনে বলুন, আজকে এই যে ডিজিটাল ইন্ডিয়ার মাধ্যমে মোদিজি ওইখান থেকে, মানে দিল্লি থেকে যখন 1 টাকা যদি কোনো বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে দেয়, তাহলে সরাসরি আমার ডিজিটাল সিস্টেমের মাধ্যমে সরাসরি আমার প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের টাকা বলুন, কৃষক সম্মান নিধির যে 2000 টাকা করে কিস্তি সেই টাকা বলুন, আজকে রেগার মজুরি বলুন, সেটা সরাসরি আমার একজন কৃষক ভাই যদি কোনো ধরনের কৃষক কোনো বেনিফিট, সরকারি কোনো অনুদান যদি পায়, সরাসরি ওনার অ্যাকাউন্টে চলে আসে। এই যে ট্রান্সপারেন্সি এবং ডিজিটাল ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া, এইগুলো সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। তাদের বক্তব্য হচ্ছে লড়াই করতে হবে, দিতে হবে। ওনাদেরই সরকার 25 বছর ছিল, ওনাদের লোকেই রাস্তার মধ্যে নারী সমিতির নামে সেখানে মিছিল করেছে, কিন্তু আজকের দিনে নারীরা সম্মান পেয়েছে আমাদের বর্তমান সরকার আসার পর। আজকে 33% রিজার্ভেশন আমাদের বর্তমান সরকার আসার পর রাজ্য সরকার, আমাদের সরকার ঘোষণা করেছে, আমাদের দল ঘোষণা করেছে। এই যে বিষয়টা, তাদের চিন্তাধারার সঙ্গে আমাদের চিন্তাধারার অনেকটা মানে পার্থক্য রয়েছে। আমাদের ভারতীয় জনতা পার্টির যে সরকার চলছে, যদিও আমাদের ভারতীয় জনতা পার্টির 1980 সাল থেকে সেটা ধীরে ধীরে আজকের দিনে যদি বলি 2025-এ এসে সারা ভারতবর্ষের মধ্যে বিরাট, যেটা পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ দল হিসাবে সেখানে স্বীকৃতি পেয়েছে, আপনারা জানেন, আমরা সবাই জানি। এবং দেশের যশস্বী প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রত্যেকটা লোক আজকে দেশের মধ্যে সুরক্ষিত।
নেশার বিষয়ে যদি বলি, জানতে চাই বামেদের অভিযোগ বিজেপি আসার পর, আপনাদের সরকার ক্ষমতায় আসার পর নেশার একটা সাম্রাজ্য সৃষ্টি করে রেখেছেন গোটা ত্রিপুরা রাজ্যে। এই বিষয়টা বরাবর ওরা অভিযোগ করে এবং বিভিন্ন মঞ্চেও ভাষণ দিতে গিয়ে কথাটা শোনা যায়, কি বলবেন? এটা দেখুন, এটা সম্পূর্ণ হচ্ছে আমার যে বক্তব্য সেটা হচ্ছে সম্পূর্ণই এটা সমাজ ব্যবস্থা। এটা সমাজ আজকে এরকম একটা পরিস্থিতির মধ্যে রয়েছে, যেই গ্রামের মধ্যে নেশায় যারা আসক্ত হচ্ছে, আমাদের সমাজের যারা লোক রয়েছে আমরা সংঘবদ্ধ হতে হবে। আজকে প্রত্যেকটা গ্রাম বলুন, সোসাইটি বলুন, সেখানে আমাদের বুদ্ধিজীবী রয়েছে এবং সেখানে গুণীজন রয়েছে। আজকে নেশায় যারা আসক্ত হচ্ছে তাদের জন্য, নেশামুক্ত ত্রিপুরার জন্য, ত্রিপুরা গড়ার জন্য আমাদের রাজ্য সরকার ঘোষণা করেছে নেশামুক্ত ত্রিপুরা করতে হবে। সেটা আমাদের সরকারের পাশাপাশি আজকে সমাজের মধ্যে যারা প্রতিষ্ঠিত রয়েছেন, যারা গুণীজন রয়েছেন, শুভবুদ্ধি সম্পূর্ণ লোকদেরকেও আমরা আহ্বান করব যে যৌথ সমাজ ব্যবস্থা এবং প্রশাসন উভয়ে মিলে আমাদের সমাজ থেকে কিভাবে নেশামুক্ত করা যেতে পারে এবং সবাই এগুতে হবে, প্রশাসনকে সহযোগিতা করতে হবে। তার মাধ্যমেই এবার যেখানে এটা ভাইরাসের মতো, যেখানে গিয়ে পৌঁছেছে, কোথাও একটা ছোট একটা জায়গার মধ্যে পৌঁছেছে, সেটা আর যাতে না বাড়তে পারে কিভাবে, তার জন্য সেখানে বিভিন্ন আমাদের সামাজিক সংস্থা থেকে শুরু করে বিভিন্ন সরকারের যে পিক আপ সেন্টার যেটা আমরা বলি, সেখানে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থাও করেছে। যে একটা লোক যদি নেশায় আসক্ত হয়, তাকে সমাজের লোক যারা রয়েছেন আমরা সবাই মিলে দায়িত্ব নিয়ে প্রশাসনের সহযোগিতায় তাদেরকে সেখানে নেশামুক্ত করতে হবে। তার জন্য ভূমিকাটা শুধু সরকার বা প্রশাসন নেবে সেরকম না, সেটা সামাজিকভাবেও আমাদের নিতে হবে। এই জায়গায় যদি একটু জানতে চাই, আপনার ব্লক এলাকায় বা কোনো রকম সরকারিভাবে অ্যাওয়ারনেস প্রোগ্রাম রাখার বিষয়গুলো কি আগামী দিনে ভাবছেন কিনা? হ্যাঁ, আমাদের এখানে ডিএম সাহেব নিজেও উপস্থিত হয়ে, আমাদের যারা যিনি আমাদের এমএলএ রয়েছেন, আমাদের প্রতিনিধি রয়েছেন, আমরা বিভিন্নভাবে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি এবং আমরা আগের থেকে অনেকটা বেটার এবং যেরকম ভাবে ছিল একটা সময় নেশাটা এরকম একটা পরিস্থিতি, এই নেশা তৎকালীন সময় সিপিএমই শিখিয়েছে মানুষকে। আমি যদি বলি কিরকম, এই রাজ্যের মধ্যে যে গাঁজা চাষ করা হতো, সেই গাঁজা থেকে ধীরে ধীরে নেশায় আসক্ত হয়েছে। সেখান থেকে রিকভারি করতে আমাদের প্রচন্ড পরিমাণে অ্যাওয়ারনেস করতে হচ্ছে, মানুষকে বোঝাতে হচ্ছে। বিভিন্ন এলাকার মধ্যে আমরা স্কুলের মধ্যেও যাচ্ছি। যুব সমাজের কাছে আমাদের আহ্বান যে যুব সমাজের যারা রয়েছেন তারা বিভিন্ন খেলো ইন্ডিয়ার একটা প্রোগ্রাম রয়েছে, শারীরিক চর্চার মাধ্যমে একটা সময় শারীরিক চর্চার মাধ্যমে বিভিন্ন আমরা ইভেন্টস আমরা রাখানো হচ্ছে, স্কুল মিট আমরা করছি, বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেল, ব্লক লেভেল, পঞ্চায়েত লেভেলের মানে বিভিন্ন ইভেন্টসের মাধ্যমে, খেলাধুলার মাধ্যমে তাদেরকে উৎসাহিত করার চেষ্টা করছি এবং সেটা ধীরে ধীরে বর্তমানে ভালো একটা আমরা ব্যাক করতে পেরেছি ওই জায়গায়। ডিজিটাল ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া যেটা বললেন আপনি, আগামী দিনে যদি এই সরকারটাকে পাশে রেখে সকলকে চলার জন্য আহ্বান রাখেন, আপনি একজন যুবক হিসেবে বাকিদের কি বলবেন যে কিভাবে এই সরকারটাকে বাঁচিয়ে রাখা যায় বা কিভাবে কাজ করা যায়? দেখুন, সর্বপ্রথম তো এখন এডুকেশন, কোয়ালিটি এডুকেশন। আমাদের সরকার বরাবরই স্কুলের মধ্যে যখন একটা যখন শিশু, আমাদের গভর্নমেন্ট আসার পর অঙ্গনওয়াড়ির মধ্যে আপনি ছোলা বাদাম, যেটা চানা বুট আমরা বলে থাকি, সোয়াবিন থেকে শুরু করে, সুজি থেকে শুরু করে সেটা শুরু হয়। সেটা যখন অঙ্গনওয়াড়ির যখন স্টেজ শেষ হয়, যখন প্রাক প্রাথমিক, যখন সে ক্লাস 1-এ যখন ভর্তি হয়, সে ক্রমাগতভাবে মিড ডে মিল থেকে শুরু করে তার একটা শিডিউল, নিশ্চিত একটা শিডিউল রয়েছে। সেই শিডিউল মোতাবেক আমাদের প্রোটিনের ব্যবস্থা করা হচ্ছে, সেখানে খাদ্যের মধ্যে যাতে প্রোটিন সেরকম ভাবে থাকে সেভাবে তাদেরকে খাওয়ানো হচ্ছে এবং বিভিন্ন খেলাধুলার মাধ্যমেও যুব সমাজকে আগামী দিনের জন্য তৈরি করছি আমরা। এটা চলছে, আমাদের কার্যক্রম চলছে প্রত্যেকটা স্কুলের মধ্যে। আমাদের বিভিন্ন সরকারি, যেমন ইদানিং আপনার বিভিন্ন যে ড্রেস দেওয়া হচ্ছে আমাদের সরকারের তরফ থেকে এবং বিভিন্ন স্কলারশিপ রয়েছে, বিভিন্ন ধরুন SC ST OBCদের জন্য বিভিন্ন স্কলারশিপের ব্যবস্থা রয়েছে। টপ 10 যারা মহিলা সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে টপার যারা হবে তাদেরকে উৎসাহিত করার জন্য সেখানে স্কুটির ব্যবস্থা করেছে। যেমন আমি যদি আমার বোনদের কথা বলি, মেয়েদের কথা যদি আমি বলি, সেখানে কিন্তু কোনো যদি BPL পরিবার, অন্তোদয় পরিবার যদি সেখানে
আপনার বিয়ের 18 বছর মানে পরে যদি বিয়ে দেয় তার জন্য মুখ্যমন্ত্রী ইদানিং কয়েকদিন হয়েছে ঘোষণা হয়েছে 50,000 টাকা দেওয়া হবে। বিভিন্নভাবে অ্যাওয়ারনেস করে যুবকদেরকে সেখানে মাঠে কিভাবে ফিরানো যায় তার জন্য জোর প্রচেষ্টা আমাদের চলছে। সেটা অবশ্যই আমাদেরকেও বিভিন্ন এলাকার মধ্যে মানুষ সহযোগিতা করছে লোকজনরা, এবং যারা বিভিন্ন স্কুলের মধ্যে পিআই এর মাধ্যমেও আমরা বিভিন্ন ইভেন্টস রাখছি। আমাদের এখানে কামরাঙ্গাতুলি একটা স্কুল রয়েছে, প্রত্যেকটা সিজনের মধ্যেই প্রতি 3 মাস অন্তর অন্তর আমাদের কোচিং এর মাধ্যমে তাদেরকে উৎসাহিত করছি, শরীর চর্চা থেকে শুরু করে। এবং এই যে স্কিল ইন্ডিয়া আপনি একটা কথা বলেছেন, স্কিল ইন্ডিয়াটা এরকম একটা বিষয় যে যারা ধরুন মাধ্যমিক পাশ করেছে কিংবা মাধ্যমিকের কমও যারা 8 পার যারা করেছে তাদের চাকরি করার জন্য বা তাদেরকে কর্মসংস্থানের জন্য বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে তারা কিভাবে ধরুন 15-20 হাজার টাকা বা 25,000 টাকা কিভাবে স্যালারি পেতে পারে তার জন্য আমাদের এখানে আগরতলাতে বিভিন্ন সেখানে সেন্টার রয়েছে। আমাদের মোহনপুর ব্লকের কনফারেন্স হলের মধ্যেও তাদেরকে পেয়েছি আমরা। এখান থেকে তেলকাজলা বলুন, বানিয়াছড়া বলুন, আমার এখানের এই পঞ্চায়েতের মধ্যে গ্রামতলী থেকেও আমাদের মহিলারাও, আমার বোনেরাও আজকে বিভিন্ন অন্য স্টেটের মধ্যে স্কিল ইন্ডিয়ার মাধ্যমে তারা বিভিন্ন কোম্পানির মধ্যে জব করছে। সেটা একটা সময় ছিল যে ত্রিপুরা থেকে অন্য স্টেটের সঙ্গে যে যোগাযোগ সেটা সেরকম ছিল না, কিন্তু আজকে বর্তমান সময়ে সেই যোগাযোগ কমিউনিকেশনটা আজকে ব্রডগেজ লেন বলুন, এই ব্রডগেজ লেনের মাধ্যমে আগে অনেকটা সেরকম মনে হতো যে ত্রিপুরা থেকে কলকাতা যাব বা দিল্লি যাব, এটা অনেক দূর মনে হতো। আজকে দিল্লি রাজধানী ট্রেন আমাদের আগরতলা থেকে চলছে। এই স্কিল ইন্ডিয়ার মাধ্যমে তাদেরকে এখান থেকে ট্রেনিং করে প্রশিক্ষণ দিয়ে ঠিক মানে লিখিত পরীক্ষা নিয়ে যারা কোয়ালিফাইড হচ্ছে তাদেরকে বিভিন্ন কোম্পানির মাধ্যমে তাদেরকে সেখানে জবের ব্যবস্থা করছে। তো মেক ইন ইন্ডিয়া এরকম একটা পলিসি আছে যেটা প্রধানমন্ত্রীজি বলেছেন যে বাইরে থেকে অর্থাৎ আউট অফ কান্ট্রি কোনো ফ্যাক্টরি বা কোনো কোম্পানি যদি আমাদের ভারতবর্ষে যদি ব্যবসা করে, এই মেক ইন ইন্ডিয়া আমাদের যে লোগো রয়েছে সেই লোগোটা লাগাতে হবে। সেই লোগোটা লাগানোই শেষ কথা নয়, তার পেছনে কারণ হচ্ছে এই যে মেক ইন ইন্ডিয়ার মাধ্যমে আমাদের ভারতবর্ষের যারা যুবক রয়েছেন অর্থাৎ আমাদের ত্রিপুরা থেকেও এখানে অনেকের অংশগ্রহণ রয়েছে বিভিন্ন কর্মসংস্থান করার জন্য। একেবারেই শেষভাবে জানতে চাইবো, আপনি আপনার ব্লক এলাকায় যারা সাধারণ মানুষজন রয়েছে বা আপনার মহকুমায় যারা রয়েছেন প্রত্যেককে সরকারের সাথে সহযোগিতা বা কোলাবোরেশন করে কাজ করার জন্য কি রকম আহ্বান রাখবেন আপনি? দেখুন, আমরা আমাদের সরকার বরাবরই সেখানে, আমি যদি বলি যে গত কয়েকদিন হয়েছে ইতিমধ্যে বিজয়া দশমীর শুভেচ্ছা, দুর্গাপূজা তথা কালী পূজা এবং লক্ষ্মী পূজার সময়ও আমাদের ত্রিপুরা রাজ্য সরকারের উদ্যোগে প্রত্যেকটা ত্রিপুরা রাজ্যের পরিবার যারা রয়েছেন সেখানে কোনো দল মত নির্বিশেষে সবাই যারা বিপিএল, এপিএল, অন্ত্যোদয় অর্থাৎ এপিএলকেও এই বছর সরকার কিন্তু সেই আপনার 2 কেজি ময়দা, 1 কেজি সুজি এবং 1 কেজি চিনির 500 সুজি 1 কেজি চিনির ব্যবস্থা করেছে। আমরা বিগত দিনে এগুলো দেখতে পাইনি। বরাবরই সরকারের যে সুবিধা রয়েছে যে কোনো পার্টি করতে পারে সে আলাদা ব্যাপার আছে, কিন্তু আমাদের মোদিজির যে বক্তব্য, আমাদের এখানে যারা মোহনপুর ব্লকের মধ্যে যারা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর যারা পেয়েছে আর যাদেরকে আমরা দিতে পেরেছি সেটা ম্যাক্সিমামটা দেওয়া হয়ে গেছে, আর যারা এখনো এই আওতায় আসেনি তাদেরকেও আমরা গত কিছুদিন হয়েছে সেটা জিওটেকের মাধ্যমে আমরা সিলেকশন করেছি। আমাদের এখানে প্রত্যেকটা পরিবার, আমি দায়িত্ব নিয়ে বলছি যে প্রত্যেকটা পরিবার সেখানে প্রধানমন্ত্রী আবাস যোজনা যারা মানে হবে, যারা যোগ্য ব্যক্তি, যাদের গড় প্রাপক তারা পাবে, এবং যারা এখনো আমরা বলছি যারা কিষাণ সম্মান নিধি যারা এখনো পায়নি, একটা ম্যাক্সিমাম মানে প্রায় আমি যদি বলি প্রায় 90% উপরে আমার যারা কৃষক আছে ওনারা পাচ্ছেন। যারা পাচ্ছেন না বিভিন্ন ক্রাইটেরিয়ার মাধ্যমে যাদের হয়তো কোনো কাগজপত্রের সমস্যা আছে সেটা ঠিক করার পরও আমরা কন্টিনিউ করা হচ্ছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই যে দিল্লি থেকে রাজ্য সরকার মানে কেন্দ্রীয় সরকার তথা রাজ্য সরকারের যেই ধরনের বিভিন্ন প্রকল্প যোজনা রয়েছে এবং আমাদের কাছেও ফান্ড আসে বিভিন্ন সময়, আমরাও বিভিন্ন ছোটখাটো প্রকল্প আমরাও তৈরি করি। তার মাধ্যমে ধরুন গ্রামের মধ্যে বর্তমানে আপনি বিভিন্ন গ্রাম, আমাদের ব্লক এলাকার মধ্যে বিভিন্ন গ্রাম যখন আপনি রাতের বেলা বেরোবেন দেখবেন লাইট জ্বলছে। সেই এই অন্ধকার, এই যে বিগত অন্ধকার 25 বছর অন্ধকারকে কাটে আলোর দিকে আমরা চলছি, সেখানে বিভিন্ন গ্রামের মধ্যে আজকে লাইট চলছে। সেটা কিভাবে? সূর্য শক্তির মাধ্যমে, সৌরশক্তির মাধ্যমে সেখানে লাইটের ব্যবস্থা করা হয়েছে প্রত্যেকটা গ্রামে। আজকে ধীরে ধীরে পিএম কুসুমের মাধ্যমে কৃষকদের সেখানে
মানে বিদ্যুৎকে কিভাবে বাঁচানো যেতে পারে, সৌরশক্তির মাধ্যমে সেখানে পিএম কুসুমের মাধ্যমে কৃষকদেরকে সেখানে জমির মধ্যে সেচের ব্যবস্থা করা হচ্ছে, এবং পিএম সূর্যঘর আমরা মানে বানানোর জন্য আমরা প্রপোজাল পাঠিয়েছি, বানানো হচ্ছে, যে যতটুকু আপনার বিদ্যুতের প্রয়োজন ততটুকু আপনি ব্যবহার করবেন, বাকিটা সরকারের কাছে আপনি বিক্রি করবেন পিএম সূর্যঘর থেকে। বিভিন্ন আমাদের প্রকল্প রয়েছে যেগুলা আপনারা সবাই জানেন, আপনারাও এই ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা লোকই সেই আওতায় রয়েছে, কারণ সিপিএম এর জামানায় ছিল যে যারা কমিউনিস্টের সঙ্গে যারা যুক্ত বা অর্থাৎ তাদের তৎকালীন সময় যারা কমরেড ছিল, কমরেডের পরিবার হলে এটা কোয়ালিফাইড হবে, নইলে হবে না, এরকম না। আমরা সার্বিকভাবে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস এই মূল মন্ত্রকে পাথেয় করে কিন্তু আমাদের ব্লক নয় সারা ত্রিপুরা রাজ্য আমরা একই সুতে একই মালায় মানে গেতে আমরা কাজ করছি। আমাদের প্রত্যেকটা আমার কেন্দ্রীয় সরকার বলুন, রাজ্য সরকার বলুন, জেলা পরিষদ বলুন, ব্লক বলুন, পঞ্চায়েত বলুন, আমরা এক সূত্রে আমরা প্রত্যেকটা মানুষের উন্নয়ন করতে হবে। একটা একদম মানে শেষ যে ব্যক্তি, অন্ত্যোদয় ব্যক্তি, সেই ব্যক্তির পরিবারকেও কিভাবে তার পরিবারকে সেখানে বিকাশ করা যেতে পারে, যেই ধরনের সুবিধা দিলে বা যেইভাবে ওই পরিবারটাকে আগামী দিনে এস্টাবলিশ করা যেতে পারে, সেই জায়গায় ভারতীয় জনতা পার্টি তথা সরকার একযোগে, শাসন এবং প্রশাসন একযোগে যৌথ উদ্যোগে কাজ করছে। একেবারেই শাসন এবং প্রশাসন একযোগে সবকা সাথ সবকা বিকাশের মূল মন্ত্রকে পাথেয় করেই কিন্তু মোহনবাগান ব্লক চলছে বর্তমান সময়ে। এতক্ষণ আমাদের সাথে লোককথার বিশেষ অনুষ্ঠানে ছিলেন জিতেন্দ্র দাস, ভাইস চেয়ারম্যান মোহনবাগান আরডি ব্লক। আজকের মতো এখানটায় বিদায় নিচ্ছি, শুভরাত্রি।